হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2026 সালে রিলিজ হওয়া ধুরান্দার দ্য রিভেঞ্জ মুভিটি এক্সপ্লেন করে দেখাবো। কিন্তু এই মুভিটি বোঝার আগে তোমাদের ধুরান্দার মুভির এক্সপ্লেনেশন দেখে নিতে হবে, তাহলেই এই মুভিটা পুরোপুরি বুঝতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে ধুরান্দার দ্য রিভেঞ্জ মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা হামজা ওরফে জাসকৃতের ব্যাকস্টোরি দেখি। জাসকৃত পাঞ্জাবির একটি ছোট গ্রাম থেকে এসেছে এবং সে তার বাবা মা ও দুই বোনের সাথে থাকে। তার দাদা ও বাবা দুজনেই সেনাবাহিনীতে ছিলেন, তাই জাসকৃতও সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে রামগড় পোস্টে মিলিটারি ট্রেনিং করছিল, তখন একটি ছোট জমি নিয়ে বিরোধের কারণে এমএলএ সুখবিন্দর ও তার পরিবারের 12 জন সদস্য মিলে জাসকৃতির বাবাকে হত্যা করে। এমনকি তাকে তাদের নিজের জমিতেই ঝুলিয়ে রাখা হয়। এরপর সেই 12 জন মিলে জাসকৃতের দুই বোন হারলিন ও জাসলিনের সাথে জঘন্য কাজ করে। এমনকি তারা হারলিনকে হত্যা করে ফেলে এবং জাসলিনকে বন্দি করে রাখে। জাসকৃতের মা অনেক চেষ্টা করেন সুখবিন্দরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে, কিন্তু সে একজন এমএলএ হওয়ায় পুলিশ কোনো অভিযোগ নেয় না। তখন জাসকৃত ফিরে আসে এবং তার বন্ধু গুরবাজকে নিয়ে এলাহাবাদে যায় আতিফ আহমেদের কাছে। আসলে গুরবাজের বাবা পাঞ্জাবে মাদক ব্যবসা করতেন এবং সেই মাল ইউপির গ্যাংস্টার আতিফ আহমেদের কাছ থেকে কিনতেন। গুরবাজ এখানে আরও মাদকদ্রব্য অর্ডার দেয়, পাশাপাশি একটি AK-47, কিছু ম্যাগাজিন এবং একটি পিস্তলও নেয়। আতিফ যখন জিজ্ঞেস করে গানের প্রয়োজন কেন, তখন গুরবাজ মিথ্যা বলে যে এগুলো তার বাবার জন্য। আসলে গুরবাজ এই অস্ত্রগুলো জাসকৃতের জন্যই নেয়, যাতে সে তার বোনকে উদ্ধার করতে পারে এবং প্রতিশোধ নিতে পারে। গুরবাজ জাসলিনকে ভালোবাসত। সে প্রতিশ্রুতি দেয় যে সে জাসলিনকে বিয়ে করবে এবং তার খেয়াল রাখবে। এরপর জাসকৃত গুরবাজকে পাঠিয়ে দিয়ে বন্দুক নিয়ে সরাসরি সুখবিন্দরের বাড়িতে ঢুকে পড়ে, যেখানে সম্ভবত তার ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল। জাসকৃত সুখবিন্দরের সামনে গিয়ে তার বোনের কথা জিজ্ঞেস করে, কিন্তু সুখবিন্দর কিছু বলতে অস্বীকার করে। তখন জাসকৃত রাগে অন্ধ হয়ে যায় এবং সুখবিন্দর সহ সেই 12 জনকেই হত্যা করে যারা তার বাবাকে মেরেছিল এবং তার বোনেদের সাথে অন্যায় করেছিল। এরপর সে তার বোন জাসলিনকে খুঁজে পায়, যাকে সুখবিন্দর বন্দি করে রেখেছিল। কিন্তু এত মানুষকে হত্যা করার কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। যে জাসকৃত একসময় সৈনিক হতে চেয়েছিল, সে এখন সিস্টেমের অন্যায়ের কারণে একজন অপরাধীতে পরিণত হয়। জেলে যাওয়ার আগে সে তার মা ও বোনের সাথে দেখা করে। সে গুরবাজকে বলে জাসলিনকে বিয়ে করতে এবং তাদের দুজনের খেয়াল রাখতে। গুরবাজও তাকে কথা দেয় যে সে জাসকৃতের মা ও বোনের যত্ন নেবে। এরপর জাসকৃত জেলে চলে যায়। 2002 সালে যখন জাসকৃতকে এক জেল থেকে অন্য জেলে নেওয়া হচ্ছিল, তখন কিছু লোক আক্রমণ করে তাকে অপহরণ করে। এই অপহরণের পেছনে ছিল অজয় সানিয়াল। এরপর জাসকৃত প্রথমবার অজয় সানিয়াল এবং শশাঙ্ক বানশালের সাথে দেখা করে, যেখানে তারা তাকে বলে তারা চাইলে তাকে ফাঁসি থেকে বাঁচাতে পারে। কিন্তু এর বদলে জাসকৃতকে তাদের এজেন্ট হয়ে পাকিস্তানে যেতে হবে এবং তাদের মিশন সম্পন্ন করতে হবে। এখন জাসকৃতের সামনে একটা সুযোগ ছিল, সে দেশের জন্য কিছু করতে পারবে। তার বাবা এবং দাদু দুজনেই সেনাবাহিনীতে ছিলেন, তাই তার ভেতরে দেশপ্রেম ছিল। তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ যাই হোক সে তো এমনিতেই মরতে যাচ্ছিল, কিন্তু যদি তার জীবন দেশের জন্য কাজে লাগে তাহলে সেটা তার জন্য গর্বের বিষয়। তাই জাসকৃত এই মিশনে হ্যাঁ বলে দেয়। একই সঙ্গে অজয় সানিয়াল তাকে প্রতিশ্রুতি দেয় যে তার মা ও বোনের ভালোভাবে দেখাশোনা করা হবে। এরপর জাসকৃতের ট্রেনিং শুরু হয়। 2 বছর ধরে সে খুব কঠোর ট্রেনিং নেয়, আর সেখানেই জাসকৃত ধীরে ধীরে হামজাতে পরিণত হয়। জাসকৃতের অপহরণটা পুলিশ প্রোটেকশনের মধ্যেই হয়েছিল, আর এটাকে অজুহাত বানিয়ে সরকার তার মা ও বোনকে 36 বছরের জন্য প্রতি মাসে 30,000 টাকা দেওয়ার ব্যবস্থা করে। জাসকৃতের মা ও বোন মনে করত সে আর বেঁচে নেই। এখন জাসকৃত হামজা পরিচয়ে দুবাই হয়ে করাচি যায়। সেখানে তার আলম জুসওয়ালার সাথে দেখা করার কথা ছিল। অজয় সানিয়াল তাকে আরও বলে যে সেখানে তাদের আরেকজন এজেন্ট আছে যে কখনো সরাসরি জাসকৃতের সাথে দেখা করবে না, কিন্তু সব সময় তাকে সাহায্য করবে। এই এজেন্ট কে তা পরে জানা যাবে। এরপর গল্প বর্তমান সময়ে আসে, অর্থাৎ 2009 সালে। এখানে হামজা আলমকে এসব ঘটনা বলছিল। আমরা জানি হামজা রহিমানকে মেরে ফেলেছিল এবং দুনিয়ার সামনে নাম উঠেছিল আসলামের। রহিমানের ভাই উজের আসলামের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু লেয়ারি খাতের রহিমানের মৃত্যুর পর অনেক ছোট ছোট গ্যাং সক্রিয় হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বড় নাম ছিল আরশাদ পাপ্পু। রহিমানের মৃত্যুর পর এখন লিয়ারি খাতে আরশাদ পাপ্পুর রাজত্ব শুরু হতে যাচ্ছিল। এই সময় উজেরের সামনে হামজা আরশাদ পাপ্পুর এক ঘনিষ্ঠ লোক রিজওয়ানকে নিয়ে আসে। রিজওয়ানও হামজার মতোই একজন ভারতীয় এজেন্ট যে আরশাদ পাপ্পুর গ্যাংয়ের ভেতরে ছিল। রিজওয়ান উজেরকে জানায় যে শুধু আসলামই নয়, রহিমানের মৃত্যুর পেছনেও আরশাদ পাপ্পুর হাত ছিল। এই কথা শোনার পর উজের ও হামজা পুরো এলাকাকে আগুনে জ্বালিয়ে দেয়। এরপর আরশাদ পাপ্পু ও
রাহিমানের গ্যাংয়ের মধ্যে ভয়াবহ গুলি বিনিময় শুরু হয়। বোমা হামলাও তখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। এই সব কিছু চললেও আসলাম শান্ত ছিল, আর অন্যদিকে আরশাদ পাপ্পু লুকিয়েছিল, আর হামজা চাইছিল তাকে বাইরে বের করে আনতে। এখানে হামজার শ্বশুর জামালি কাজে লাগে। সে আরশাদ পাপ্পুকে ফোন করে বলে, যেভাবে হামজা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেভাবেই আমার সাথেও করেছে। সে এখনও রাহিমানের লোক। সে আরও বলে তাকে এমন এক জায়গায় পাঠাবে যেখানে কেউ তার কিছু করতে পারবে না। আরশাদ পাপ্পু তার কথা বিশ্বাস করে সেখানে চলে যায়, কিন্তু সেখানে হামজা ও উজের তার অপেক্ষায় ছিল। সে পৌঁছাতেই তারা তাকে হত্যা করে, এমনকি সবার সামনে তাকে মেরে ফেলে। এরপর উজের আরশাদ পাপ্পুর মাথা দিয়ে ফুটবল খেলে, যাতে সবাই বুঝতে পারে সে কিভাবে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। কিন্তু এখনও তার আসলামকে মারা বাকি ছিল, কিন্তু আসলামের মাথার উপর বড় সাহেবের হাত ছিল, তাই তাকে কেউ ছুতেও পারছিল না। এখন আসলাম সিদ্ধান্ত নেয় যে সে উজেরকে গ্রেফতার করবে এবং জেলে মেরে ফেলবে, তারপর সবাইকে বলবে সে দুর্ঘটনায় মারা গেছে। এই পরিকল্পনার কথা জামালি ও ইকবাল দুজনেই জানত। জামালি এই খবর হামজাকে জানালে হামজা সঙ্গে সঙ্গে উজেরকে দুবাই পাঠিয়ে দেয়। আসলে হামজা এটা ইচ্ছে করেই করেছিল, কারণ সে জানত উজের চলে গেলে রহিমান ডাকাতের জায়গায় সে নিজেই বসতে পারবে। আর যেমনটা হামজা ভেবেছিল ঠিক তেমনটাই হয়। হামজা দুবাইয়ে উজেরের খবর পুলিশকে দিয়ে দেয়, আর পুলিশ উজেরকে গ্রেফতার করে ফেলে। এরপর হামজা রহিমান ডাকাতের জায়গায় বসে পড়ে এবং লিখারির রাজা হয়ে যায়। এভাবে হামজা তার এই লক্ষ্য পূরণ করে ফেলে। এরপর সে ইকবাল ও শিরানির সাথে নিজের সম্পর্ক আরও শক্ত করে তোলে। একই সঙ্গে হামজা জামালিকে বলে এখন সময় এসেছে পার্টি পরিবর্তন করার। সে জামালিকে বলে নবাব শাফিকের দলে যোগ দিতে, যা জরওয়ারির বিরোধী বল। এর মাধ্যমে হামজা জরওয়ারিকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল, কারণ হামজা জানত জরওয়ারির নির্দেশেই আসলাম 4 জন নিরপরাধ বালুত ছেলেকে হত্যা করেছিল এবং তাদেরকে সন্ত্রাসী বলে চালিয়ে দিয়ে পুরস্কারও নিয়েছিল। হামজার কথায় জামালি নবাব শাফিকের দলে যোগ দেয় এবং হামজার সাহায্যে সেই নির্বাচনে জয়লাভ করে। এখন চারদিকে হামজার প্রভাব ছড়িয়ে পড়ে। শিরানি ও বালুচ দুই পক্ষের সাথেই তার ভালো সম্পর্ক ছিল। রহিমানের মতো তাকেও শেরে বালুচ বলে সম্মান দেওয়া হতো, কিন্তু হামজার কাজ এখনও শেষ হয়নি। এভাবে 2014 সাল চলে আসে, যখন ভারতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, আর হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। এই সময় আমরা ইকবালের বাবাকে দেখি, যিনি 1971 সালের যুদ্ধে অংশ নিয়েছিলেন, যে যুদ্ধে বাংলাদেশ ও পাকিস্তান আলাদা হয়ে যায়। ইকবালের বাবা তখন বাংলাদেশি নারীদের সাথে খারাপ আচরণ করেছিলেন, কিন্তু এখন ভারতে মোদীর সরকার আসায় পরিস্থিতি বদলে গেছে। মানে আগে যেসব কাজ তারা সহজে করতে পারত, যেমন বোমা হামলা বা আক্রমণ, এখন আর তত সহজ নয়। ইকবালের বাবা তাকে প্রায়ই তিরস্কার করত, কিন্তু ইকবাল সেগুলো উপেক্ষা করত। এর মধ্যে একসময় ইকবালের কাছে বড় সাহেবের ফোন আসে, যিনি হামজার সাথে দেখা করতে চান। ইকবাল, জামালি ও হামজা একসাথে সেই বড় সাহেবের সাথে দেখা করতে যায়। তিনি খুবই প্রভাবশালী এবং ক্ষমতাবর ব্যক্তি ছিলেন, তবে অনেক বছর ধরে অসুস্থ ছিলেন। এখানে এসে হামজা জানতে পারে এই বড় সাহেব আর কেউ নয়, দাউদ ইব্রাহিম, একজন আন্ডারওয়ার্ল্ড ডন। এই পুরো ঘটনার সাথে জড়িত এটা দেখে হামজা অবাক হয়ে যায়। দাউদ ও ইকবাল মিলে ভারতের ভিতর থেকে দেশটাকে দুর্বল করার পরিকল্পনা করছিল। দাউদ মূলত পাঞ্জাবে মাদক বিক্রি করত, আর সেই টাকার মাধ্যমে ইকবাল ও তার লোকজন অস্ত্র কিনে আবার সেই অস্ত্র দিয়েই ভারতের ওপর আক্রমণ চালাত। এবার আবার পাঞ্জাব থেকে কিছু লোক মাদক কিনতে আসছিল, আর তাদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় হামজাকে। এছাড়াও দাউদ জাভেদ খানানিকে নির্দেশ দেয় দ্রুত 60,000 কোটি টাকার জাল নোট তৈরি করতে, যাতে সেগুলো ভারতে পাঠিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা যায়। হামজা না চাইতেও এয়ারপোর্টে গিয়ে পাঞ্জাব থেকে আসা লোকদের রিসিভ করে। সেই লোকদের মধ্যে একজন ছিল গুরবাজ। এটা দেখে হামজা অবাক হয়ে যায় যে গুরবাজ একসময় তার বন্ধু ছিল এবং তার বোনের স্বামী। সেই গুরবাজ আজ তার দেশের শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। এখন সে আতিফের কাছ থেকে নয়, সরাসরি পাকিস্তান থেকে মাদক কিনে পাঞ্জাবে বিক্রি করছে। হামজা গুরবাজকে চিনে ফেললেও গুরবাজ হামজাকে চিনতে পারেনি। এরপর তারা সবাই জা মিস্ত্রির আড্ডায় যায়। এই জা মিস্ত্রি সেই ব্যক্তি যে প্লেন হাইজ্যাকের সময় অজয় সানিয়ালকে বলেছিল, তোমরা আমাদের প্রতিবেশী হলেও আমাদের কিছুই করতে পারবে না। গুরবাজের সাথে সব মাদকের ডিল সম্পন্ন হয়। এরপর হামজা নিজের বাড়িতে পাঞ্জাব থেকে আসা অতিথিদের জন্য একটি পার্টির আয়োজন করে। সেখানে ইকবাল ছাড়া সবাই উপস্থিত ছিল। পার্টিতে গুরবাজ অনেক নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, তাই হামজা তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে গুরবাজ হামজাকে জিজ্ঞেস করে তার কি কখনো বাড়ির কথা মনে পড়ে না। এটা শুনে হামজা বুঝে যায় যে গুরবাজ তাকে চিনে ফেলেছে। এখানে গুরবাজ হামজাকে বলে যে সে এখন একজন ব্যবসায়ী এবং ভারত তার দেশ নয়, সে একটি স্বাধীন পাঞ্জাব চায়। সে আরও বলে, যখন হামজার মায়ের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা আসা শুরু হয়, তখন থেকেই তার সন্দেহ হয়েছিল যে হামজা একজন ভারতীয় এজেন্ট, আর আজ সে সেটা নিশ্চিতভাবে জেনে গেছে।
গুরবাজ বলে, আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু ভারতীয় সিস্টেম আমাদের কিছুই দেয়নি। তাই সে হামজাকে হুমকি দেয় যে সে সব কিছু সবার সামনে ফাঁস করে দেবে। হামজা যখন তাকে থামানোর চেষ্টা করে, তখন গুরবাজ উল্টো হামজাকে মারার চেষ্টা করে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে হামজাকে গুরবাজকে হত্যা করতে হয়। এই পুরো ঘটনা আলম দেখে ফেলে। আলম হামজাকে বলে, তুমি অনেক দূর এগিয়ে গেছো, এখন এখানে আমার আর কোনো কাজ নেই। তারপর আলম গুরবাজ হত্যার দোষ নিজের ওপর নেয় এবং জানিয়ে দেয় যে সে একজন ভারতীয় গুপ্তচর। এটা শুনে এএসপি উমার আলমকে জিজ্ঞেস করতে থাকে আর কে কে তার সাথে জড়িত। এই অবস্থায় হামজা বুঝতে পারে যে আলমকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হবে, তাই সে আলমকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এই ঘটনার পর আসলাম ও উমারের হামজার উপর সন্দেহ হয়। তারা সিদ্ধান্ত নেয় হামজার উপর নজর রাখা হবে। এই কথাগুলো হামজার স্ত্রী এলিনা শুনে ফেলে। এলিনা তখন একটি সন্তানের মা। সে হামজার জিনিসপত্র খুঁজতে গিয়ে একটি ডায়েরি পায়, যেখানে হামজা তার শত্রুদের নাম লিখে রেখেছিল। এটা দেখে সে বুঝতে পারে হামজা একজন ভারতীয় এজেন্ট। এরপর হামজা ঘরে আসতেই এলিনা তার দিকে বন্দুক তাক করে, কারণ সে খুব রাগান্বিত ছিল। তখন হামজা তাকে বোঝায় সে ভারতের শত্রু নয়, বরং এমন কিছু মানুষের শত্রু যাদের কারণে তার দেশের অনেক নিরীহ মানুষ মারা গেছে। সে এলিনাকে বলে কিভাবে এই লোকগুলো বিভিন্ন হামলা চালিয়ে ভারতে নিরীহ মানুষদের হত্যা করেছে, আর সে এখানে এসেছে শুধু তাদের শেষ করতে। এটা শুনে এলিনা বলে সে এই গোপন কথা কাউকে বলবে না, তবে শর্ত দেয় তাদের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। সে হামজাকে ক্ষমাও করে দেয়, কারণ সে বুঝতে পারে হামজা ভুল কিছু করেনি। এছাড়া সে হামজাকে সতর্ক করে দেয় আসলাম ইতিমধ্যেই তার উপর সন্দেহ করছে। এরপর আমরা ইকবালকে দেখি। তার বাবা আবারও তাকে অপমান করছিল। এতে ইকবাল খুব রেগে যায় এবং নিজের বাবাকেই হত্যা করে। এদিকে হামজা আসলামকে নিজের পথ থেকে সরানোর পরিকল্পনা করে। উজেরকে দুবাই থেকে পাকিস্তানে আনা হচ্ছিল, আর আসলাম সিদ্ধান্ত নেয় জেলে নেওয়ার আগেই উজেরকে হত্যা করবে। এটা জানার পর হামজা শেরানির সাথে দেখা করে এবং তাকে জানায় তার 4 জন নিরীহ বালুর ছেলেকে আসলামই হত্যা করেছিল। এটা শুনে শেরানি বলে, তুমি শুধু বলো আসলাম কখন কোথায় যাবে, বাকিটা আমি সামলে নেব। হামজা ইতিমধ্যেই পাকিস্তান পুলিশের মধ্যেও নিজের গুপ্তচর বসিয়ে রেখেছিল। আসলাম কোন পথে যাচ্ছে এই তথ্য পাওয়ার সাথে সাথে হামজা তা বালুচ আর্মিকে জানিয়ে দেয়। তারা আসলামের পিছু নেয় এবং সুযোগ পেয়ে বোমা বোঝাই গাড়ি দিয়ে তার গাড়িতে ধাক্কা মেরে তাকে হত্যা করে। অর্থাৎ এখন আসলাম হামজার পথ থেকে সরে গেছে। এরপর হামজা অজয় সানিয়ালকে জানিয়ে দেয় সেই 60,000 কোটি টাকার জাল নোটের ব্যাপারে, যা দাউদ ভারতে পাঠানোর পরিকল্পনা করেছিল। এই খবর পেয়ে অজয় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে জানায়। এরপর ভারতে 5,000 টাকার নোট বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তে চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আতিফ আহমদও হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কি করবে। আসলে আতিফ আহমদও ইকবালের নির্দেশে উত্তরপ্রদেশে অপরাধ ও মাদক সরবরাহ করত। এই খবর শুনে জাভেদ খানানিও পুরোপুরি হতভম্ব হয়ে পড়ে। এই সময় অজয় সানিয়াল হামজাকে বলে, তোমাকে পুরো স্বাধীনতা দেওয়া হলো, যতজনকে পারো মেরে ফেলো, আমাদের অন্য এজেন্টরাও একই কাজ করছে। এরপর পাকিস্তানে অনেক সন্ত্রাসীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। হামজাও অনেককে হত্যা করে, যার মধ্যে ছিল জাভেদ খানানি ও জাহুর মিস্ত্রি। জাহুর মিস্ত্রিকে মারার আগে হামজা তার সাথে অজয় সানিয়ালের কথা বলিয়ে দেয়, আর অজয়ের কথায় সে ভারত মাতা কি যায় বলতে বলতে মারা যায়। এরপর সময় এগিয়ে যায় এবং ভারত পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়, যার মাধ্যমে তারা জোরালো জবাব দেয়। অন্যদিকে আতিফ আহমদকেও কেউ গুলি করে মেরে ফেলে। এই সময় সাজিয়া বানু নামে একজন ডাক্তারকে দেখা যায়, যিনি হাসপাতালে এক সন্ত্রাসীকে 20 ইনজেকশন দিয়ে হত্যা করেন। তিনি হামজাকে একটি বিশেষ বিষ দেন, যেটা স্পর্শ করলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায় এবং ধীরে ধীরে যন্ত্রণায় মারা যায়। আর কেউ পরীক্ষা করলে মনে হবে লোকটা ফুড পয়জনিংয়ে মারা গেছে। আসলে সাজিয়া এই বিষ হামজাকে দিয়েছিল দাউদকে মারার জন্য, কিন্তু হামজা চাইলেও দাউদকে সেই বিষ দিতে পারে না, কারণ সে সুযোগ পায় না। এদিকে দাউদ ও ইকবাল বুঝতে পারে পরিস্থিতি বদলে যাচ্ছে, তাই দাউদ ইকবালকে বলে ভারতের ভেতরে কিছু সন্ত্রাসী ঢুকিয়ে হামলা চালাতে। এই কারণে ইকবাল হামজাকেও সেখানে ডাকে, কারণ তার কাছ থেকে অনেক অস্ত্র দরকার ছিল। সেখানে অনেক বড় বড় সন্ত্রাসীও উপস্থিত ছিল। এদিকে উমার ইতিমধ্যেই হামজার ওপর সন্দেহ করছিল, তাই সে এলিনার কাছে যায় এবং তার শিশুকে বন্দুকের মুখে রেখে জিজ্ঞেস করে হামজা আসলে কে। নিজের সন্তানের জীবন বাঁচাতে এলিনা বলে দেয় হামজা একজন ভারতীয় এজেন্ট। এই কথা জানার পর উমার সব ইকবালকে জানিয়ে দেয়। এরপর ইকবাল হামজাকে বলে সে যেন অস্ত্র ডেলিভারি দিতে আসে। হামজা রিজওয়ানকে নিয়ে সেখানে যায়। রিজওয়ান টাকা নিয়ে বাইরে চলে যায়, আর ইকবাল তখন হামজাকে ঘিরে ফেলে, কারণ সে এখন হামজার সত্যিটা জেনে গেছে।
ইকবাল হামজাকে মারধর করতে থাকে কিন্তু হামজা আগে থেকেই সব পরিকল্পনা করে এসেছিল সে বালু চার্মিকেও নিজের পক্ষে নিয়ে রেখেছিল 5 মিনিট পর ইকবাল একটি বাটন চাপ দেয় আসলে তারা যে অস্ত্রগুলো দিয়েছিল সেগুলোর মধ্যে লুকানো বোমা ছিল আর সেগুলো বিস্ফোরিত হয়ে যায় এই সুযোগে হামজা সেখান থেকে বেরিয়ে আসে এবং তার সাথে ইকবালের চূড়ান্ত লড়াই শুরু হয় বাইরে বালুচ বাহিনী ইকবাল ও তার সন্ত্রাসীদের ওপর হামলা চালায় ইকবাল পালানোর চেষ্টা করে কিন্তু হামজা তাকে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত হত্যা করে এরপর হামজা শেষবারের মতো এলিনাকে ফোন করে জানায় সে তাকে এবং তাদের সন্তানকে খুব ভালোবাসে এলিনা মনে করে হামজা হয়তো ধরা পড়ে যাবে কারণ উমার তার আসল পরিচয় জেনে গেছে এলিনা হামজার জন্য অনেক কাঁদে আর উমর শেষ পর্যন্ত হামজাকে গ্রেফতার করে এরপর আইএসআইয়ের একজন বিশেষ অফিসার হাসান তথ্য বের করার জন্য হামজাকে নির্যাতন করতে থাকে ঠিক তখনই হাসানের কাছে অজয় সানিয়ালের ফোন আসে অজয় তাকে বলে আমাদের এজেন্টকে আমাদের কাছে ফিরিয়ে দাও না হলে আমি প্রমাণসহ ফাঁস করে দেব যে তুমি টাকার লোভে নিজের দেশের তথ্য ইসরায়েলের কাছে বিক্রি করেছ আসলে অজয়ের কাছে হাসানের সেই ভিডিও প্রমাণও ছিল ভিডিওটি দেখার পর হাসান বাধ্য হয়ে হামজাকে ভারতের কাছে হস্তান্তর করতে রাজি হয় কিন্তু কাউকে না কাউকে দোষ তো চাপাতে হতো এ সময় হামজা বলে উজের কবে কাজে লাগবে এটা শুনে তারা সব দোষ উজেরের ওপর চাপিয়ে দেয় এবং তাকে হত্যা করে এরপর হামজাকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে নিতে একটি গাড়ি আসে গাড়িতে উঠে হামজা দেখে সেখানে জামালি বসে আছে এটা দেখে সে অবাক হয়ে যায় এখানেই জানা যায় জামালি সেই গোপন এজেন্ট যে ৪৫ বছর ধরে পাকিস্তানে থেকে ভারতের জন্য তথ্য জোগাড় করছিল জামালি হামজাকে বলে চিন্তা করো না তুমি যে বিষ দাউদকে দিতে চেয়েছিলে আমি আগেই তাকে সেটা দিয়ে দিয়েছি এখন সে বিছানায় কষ্টে ছটফট করছে এটা শুনে হামজা জিজ্ঞেস করে এলিনা আর আমার সন্তানের কি হবে জামালি বলে তোমার জন্য ভালো হবে তুমি তাদের ভুলে যাও সে আরও বলে তুমি অনেক বড় কাজ করে ফেলেছ এখন কিছুদিন বিশ্রাম নাও কারণ এটা তো শুধু শুরু এরপর হামজা আবার জাসকৃতে পরিণত হয় এবং ভারতে ফিরে আসে সে নিজের গ্রামে যায় কিন্তু দেখে তার মা বোন এবং বোনের সন্তান সবাই ধরে নিয়েছে যে জাসকৃত মারা গেছে এবং তারা নিজেদের জীবনে সুখে আছে এটা দেখে জাসকৃত সিদ্ধান্ত নেয় সে আর তাদের সামনে ফিরে যাবে না সে দূর থেকে তাদের দেখে এবং আবার নিজের ট্রেনিং ক্যাম্পে ফিরে যায় কারণ সে একজন এজেন্ট আর তার পরবর্তী মিশন তার জন্য অপেক্ষা করছে এরপর আমাদের জাসকৃতের সম্পূর্ণ ট্রেনিং আবার দেখানো হয় আর এখানেই মুভির শেষ হয় এই ছিল ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভির পুরো গল্প যদি তোমাদের এই স্টোরি আর আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ